নির্বাচন আয়োজনই সরকারের অগ্রাধিকার। সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের। একযোগে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা এবার শেরপুরে, 5 জনের মৃত্যু। ময়মনসিংহেও ডুবেছে নিম্নাঞ্চল। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপিকে এমনই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংলাপের পর এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ইসি গঠনের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে সংলাপে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও আরও কয়েকটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল জানান, নির্বাচনী রোডম্যাপ ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়। দ্রুত ইসি গঠনেরও দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বিএনপির সঙ্গে আলাপ চলাকালীন সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে প্রবেশ করেন যমুনায়। আলোচনা শেষে জামায়াতের আমির জানান, ভোটের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য, যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না, এমন একটা দেশ, ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন। এদিন সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম রাজনৈতিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও এবি পার্টি। রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট, এরা যেন আবার বাংলাদেশের মধ্যে, বিশেষ করে যারাই হোক, তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, এই বিষয়টাও আমরা উপদেষ্টার কাছে বলেছি। পতিত স্বৈরাচারী সরকারের দোষররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। দায়িত্ব নেওয়ার পর এর আগেও 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল সরকারকে সহায়তা করতে প্রস্তুত। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একযোগে চলবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। আর সংলাপ চলমান প্রক্রিয়া জানিয়ে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল এই সরকারের অংশ, তাদের সঙ্গে সংলাপ চলবে। সরকারকে সবগুলো দলই নিজেদের সরকার বলে এখনো
বলেছেন তারা নিজেদের সরকার বলে মনে করছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা এখনো দৃঢ়মত পোষণ করেছেন। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা, কারণ আপনি যেটুকু রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে। এদিকে সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক সেমিনারে একথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে হবে। এদিকে সেমিনারে বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। ভারী বর্ষণ ও উজানের ঢলে আকস্মিক বন্যায় শেরপুরে 5 জন মারা গেছেন। ময়মনসিংহেও তলিয়েছে নিম্নাঞ্চল। গ্রামের পর গ্রাম ডুবে পানিবন্দী কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে। শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রামে পানি ঢুকছে। তলিয়েছে 17,000 হেক্টর জমির রোপা আমন ও প্রায় 600 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসী মানুষের অভিযোগ তারা কোনো সহায়তা পাননি। বাড়ি ঘর পানি উঠছে এবং আমরা রাস্তাতে বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আর পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বাছুর পানি হচ্ছে। অষ্টআশি বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচে গা, অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল। আমরা যে পরিমাণ জনবল আমাদের নিয়োজিত আছে বিভিন্ন জায়গায়, এই মুহূর্তে আমরা যে জনবল দিয়েছি এছাড়াও আরও কিছু জনবল আমরা দেব। আমাদের আরও যে সকল জায়গায় আমাদের রিভারাইন ইঞ্জিনিয়ার্স এবং বিভিন্ন ইউনিটের যাদের অর্থাৎ আমাদের নৌযান যে সকল রয়েছে সে সকল প্রয়োজনে আমরা আরও কিছু নৌযান আমাদের সামনে আমরা নিয়ে আসব। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে বলেও, তবে 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগ এবং তৎসঙ্গ উপজেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগের যে প্রধান নদীসমূহ রয়েছে তা পানি বৃদ্ধির যে হারটা ছিল তার যে বৃষ্টিপাতের ফলে যে হারটা তা বর্তমানে অনেকটাই কমে এসেছে। ফলে বর্তমানে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বৃষ্টিপাতটা অব্যাহত থাকলেও পানি বাড়ার যে হারটা তা অনেকাংশে কমে আসছে। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
ভোক্তাকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিলেও বাজার সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। ক্রেতা বিক্রেতা এমন অভিযোগ করলেও উল্টো ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবকেই দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। এমন দাবি আর অভিযোগের মধ্যেই যখন অযৌক্তিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তিশালী বাজার কাঠামো গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহজাহান খানের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। আইন মেনে গেল মার্চে মাছ, মাংস, ডিম, সবজি সহ 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজারে মিলছে না কোনো পণ্যই। কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই? এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা, অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব। সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না, খালি হাত বদল করছে, তখনই এই সরবরাহ শৃঙ্খলটা অদক্ষ হয়ে পড়ে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পারি। এটা হচ্ছে মুখ্য। অবশ্য এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে। আর খুচরা বিক্রেতারা বলছেন, এখনো বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট। কাঁচামালের বাজার আমদানি যদি কম হয়, ওই 1-2টা বাইরে জায়গা, 5টা বাইরে জায়গা, যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, এলসি বন্ধ, সরবরাহ নেই, মালের সরবরাহ কম। সাধারণ ভোক্তাদেরও দাবি, অসাধু ব্যবসায়ীদের কারণে কমছে না নিত্যপণ্যের দাম। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। যে কোনো সরকারে আসুক, তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে, তো ওই ব্যবসায়ীরা কি করবে? অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে। বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে। বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। তারা একটা প্রেসারের মধ্যে থাকবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে ডিম, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন বাণিজ্য সচিব। যদিও ব্যবসায়ীদের দাবি বাড়তি দামে বিক্রি করেও লোকসান গুনছেন তারা। এদিকে ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে 20 দিনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে দাবি করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। সরকারি দফতর থেকে যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজার তদারকি, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি তুলেও যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন বাজার মনিটরিংয়ে বের হলেন স্বয়ং বাণিজ্য সচিব। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে গিয়ে আড়তে ঘুরে দাম ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে নিত্য পণ্যের দাম কমাতে চায় সরকার। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে প্রশাসন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। সরকারের একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরো কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর, আমদানি থেকে বিক্রি পর্যন্ত কাঁচা পণ্য নষ্ট হয়ে ওজন কমে যাওয়া সহ নানা কারণে বাড়তি দামে বিক্রি করেও লোকসানের মুখে পড়ছেন তারা। প্রত্যেকটা বাইরের পেঁয়াজে ব্যাপক লস হচ্ছে, তো লস হবার কারণে ভবিষ্যতে হয়তো ইম্পোর্টাররা লস দিয়ে পেঁয়াজ আনবে না। অন্যান্য দেশের পেঁয়াজ তো এখন আপাতত নাই গিয়া, পাকিস্তানি আইতো কয়দিন আগে, তুরস্কতে আইতো, এটি মনে বন্ধ। ইন্ডিয়ানের আমদানি বেশি এখন। পাইকারি পর্যায়ে তো আমদানি দাম কমে নাই, দেখা যাচ্ছে 2-1 টাকা কমছে। তাও 2-1 টাকা কমলে তো খুচরা আমাদের 5 টাকার নিচে কমানো সম্ভব হয় না। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট।
চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। আমরা তো এটা প্রোডাকশন করতেছি না, প্রোডাকশন ওইখান থেকে হইতেছে, তাহলে ওইখানে যাওয়ার দরকার। মেন দরকার হলো গাড়িতে। যারা আনে ওরা মালগুলো দিনে আনে দিনে বিক্রি করে, এখানে স্টক করার তো দিন কোনো সুযোগ নাই। মূল জায়গাতে হাত দিলে এখানে অটোমেটিক কমে যাবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিন আহমেদ। শনিবার রাজধানীর শান্তিনগর বাজার কমিটির অফিসে পলিথিনের ব্যাগ নিষিদ্ধের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন পরিবেশ সচিব। বলেন, 2002 সাল থেকে আইন করে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, তারপরও বন্ধ হয়নি উৎপাদন। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনও অসন্তোষ কাটেনি গ্রাহকের। সবলদের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। এদিকে অন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায়ে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায়, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই, আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছে, আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না, ওখান থেকে পার্ট দেওয়ার পার্শিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেফতার পিকে হালদারের 3 সহযোগী জামিন পেয়েছেন। শনিবার কলকাতায় বিশেষ ইডি কোর্টে এ মামলাটি ওঠে। এ সময় বিচারক দুপক্ষের বক্তব্য শুনে পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, ইমন হালদার এবং শর্মী হালদারের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে 5 লাখ রুপির ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। জামিন পেলেও তারা ভারতের বাইরে যেতে পারবেন না। এদিন পিকে হালদার, স্বপন মৈত্র এবং উত্তম মৈত্রের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 8 নভেম্বর। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 214 বাংলাদেশি সহ 602 জন অভিবাসীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় অভিযান। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের শাহ আলম জেলার তামান শ্রীমুদা এলাকায় অভিযান চালিয়ে শনিবার দুপুরে 214 বাংলাদেশি সহ অন্তত 600-ও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয় এই অভিযান। এতে অংশ নেন দেশটির বিভিন্ন বাহিনীর প্রায় 450 কর্মকর্তা। অভিযানের শুরুতে 1091 জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাই করা হয়। পরে 602 জনের কাছে দেশটিতে অবস্থানের বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত সময় থাকার দায়ে আটক করা হয়। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে মালয়েশিয়ার সরকারের সাথে কথা বলে যত দ্রুত এটার একটা পদক্ষেপ নেওয়া যায়, এতে করে আমাদের রেমিটেন্সের প্রভাবও বাড়বে এবং যারা অবৈধ প্রবাসী বাংলাদেশ এখানে আছে তারাও খুব ফ্রিলি কাজ করতে পারবে। আটকদের মধ্যে 214 জন বাংলাদেশি ছাড়াও নেপালের 115, মিয়ানমারের 86, ইন্দোনেশিয়ার 81, ভারতের 60, পাকিস্তানের 34, শ্রীলঙ্কার 10 এবং একজন করে আলজেরিয়া ও ফিলিপিন্সের নাগরিক রয়েছেন। এদের মধ্যে 19 থেকে 53 বছর বয়সী 505 জন পুরুষ এবং 97 জন নারী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বন্দর নগরী চট্টগ্রামে আওয়ামী শাসনামলে নানা খাতে দুর্নীতি অনিয়মের তথ্য সংগ্রহ করল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মেগা প্রকল্প সহ উঠে আসে সরকারি খাতে নানা অনিয়মের তথ্য। কমিটির প্রধান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 10 বছরে 15 বছরের উন্নত সমাজের নানা পেশা ও খাত সংশ্লিষ্ট 2 শতাধিক নাগরিক শনিবার বিকেলে উপস্থিত হন বন্দরনগরী চট্টগ্রামে শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে। আওয়ামী আমলে হওয়া বিভিন্ন প্রকল্প ও খাতের দুর্নীতি এবং লুটপাট নিয়ে আলোচনা করেন তারা। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার জনশুনানিতে উঠে আসে চট্টগ্রামের বড় প্রকল্প কর্ণফুলী টানেল, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ, ওয়াসা, কক্সবাজার রেললাইন প্রকল্প, বিদ্যুৎ ও ব্যাংকিং এর মতো সরকারি নানা প্রকল্প ও খাতের অনিয়ম সহ দুর্নীতির নানা দিক। উঠে আসে নাগরিকদের দীর্ঘদিনে জমে থাকা বঞ্চনার কথাও। ওই বেল ওষুধ কোম্পানিকে দিয়ে 1 লাখ টাকার প্রপার্টিকে 1 কোটি টাকায় দেখা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ আমার কাছে ফাইল আছে। পলিসিতে ছিল 2021 সালের মধ্যে এটা 3,000 টাকা হবে ভাতা পলিসিতে, কিন্তু তাও হয়নি। নারীদের প্রতি একটা রেশিয়াল লাশ ছড়ানো হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায়। তো আমি চাই যে এগুলো সবকিছু হচ্ছে সুষম বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কত বিলিয়ন ডলার এভরি ইয়ার আমরা ড্যামেজ আর এক্সট্রা ফ্রেডে বিদেশ চলে যাচ্ছে, এটা আমাদের ফরেন কারেন্সি ডাইরেক্ট লস। শুনানিতে তথ্যপাত্রের সংগ্রহের পাশাপাশি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুরানো সিন্ডিকেটের পরিবর্তে নতুন সিন্ডিকেট চায় না জনগণ। নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। পুরানো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার মোকাবেলা করছি তার আয়তন, তার ব্যাপ্তি কত ব্যাপক এবং গভীর, তাহলে প্রতিটি মানুষের তাহলে এইটা পরিবর্তনের জন্য অংশগ্রহণ থাকবে। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে, এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত 28 আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রকল্প ধরে অনেক আলোচনা হয়েছে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
সাভার গাজীপুরে 2 মাস ধরে পোশাক শ্রমিকদের অসন্তোষ চললেও চট্টগ্রাম পুরো ব্যতিক্রম। বহিরাগত ও উস্কানিদাতাদের কঠোর নিয়ন্ত্রণে শ্রমিক আন্দোলন শূন্যের কোটায়। 6 আগস্ট থেকেই বন্দরনগরীর 600-র বেশি কারখানায় চলছে নিরবচ্ছিন্ন উৎপাদন। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুনতে অবাক লাগলো, সত্যি 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরদিনেই চট্টগ্রামের সবগুলো গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়। প্রথম দিন হিসেবে 6 আগস্ট শ্রমিক উপস্থিতির হার 80% হলো। 7 আগস্ট শতভাগ শ্রমিক উপস্থিতি নিয়ে উৎপাদনে যায় কারখানাগুলো। এরপর থেকে কোনো রকম সংকট ছাড়াই চলছে তৈরি পোশাক উৎপাদন। বেতন ভাতা নিয়মিত পরিশোধ হয়, শ্রমিকেরাও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে আসছেন। চট্টগ্রামের গার্মেন্টস যেহেতু শ্রমিক বান্ধব পরিবেশে, সুতরাং সবাই হ্যাপিলি কাজ করতেছে। এখানে অনেক সুন্দর কাজের পরিবেশ, তার জন্য হচ্ছে না আন্দোলন। তবে সাভার, আশুলিয়া, গাজীপুরে শ্রমিক অসন্তোষ মাথায় রেখে চট্টগ্রামের নিরাপত্তা সাজিয়ে নিয়েছে শিল্প পুলিশ। বিশেষ করে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঠেকানো হয়েছে সব ধরনের গুজব এবং উস্কানিমূলক তৎপরতা। শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত 1602 নম্বর গেট, বাইজিৎ শেরশাহ এবং অক্সিজেন এলাকাও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে পারি আমরা, এবং তার সাথে সাথে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সকল ধরনের সার্বিক নিরাপত্তা আমরা নিয়েছি। বিজিএমই এর দাবি, নাশকতা ঠেকাতে চট্টগ্রামের গার্মেন্টস মালিকেরা যেমন প্রশাসনের সহযোগিতা পেয়েছেন, তেমনি নিজেরাও কারখানায় উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আর শ্রমিক নেতারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থিতিশীল পরিবেশ বজায় রাখার। যারা দুষ্কৃতিকারী তাদেরকে আমরা শনাক্ত করেছি। আমাদের সাথে শ্রমিক লিডাররাও একসাথে এবং শ্রমিক ভাইরা একসাথে, ওদের সাথে সবাই মিলে আমরা এটা প্রতিহত করছি। যারা গার্মেন্টসে যারা কাজ করে তারা হলে তাদেরকে আমরা ডাকার পরে কথা বলি এবং মত বিনিময় করি। প্রয়োজনে আমরা বিজিএমইকে ডাকলেও তারা সাড়া দেয়। চট্টগ্রামে 456টি গার্মেন্টস কারখানায় 11 লাখের বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ইপিজেড, কোরিয়ান এবং কর্ণফুলী ইপিজেডে গার্মেন্টস কারখানা রয়েছে 150টি, যেখানে শ্রমিকের সংখ্যা প্রায় 2 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে স্থবির সুনামগঞ্জে সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়, তৈরি হয়েছে স্থবিরতা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। ছোট্ট একটি ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। পাশের সুরমা নদীর তীর ঘেঁষে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিষদের মূল ভবন। দীর্ঘদিন এভাবে কাজ চললেও নির্মাণ হয়নি নতুন ভবন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা। উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপট খাটিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জোরপূর্বকভাবে আমাদের কাছ থেকে সরকার প্রকল্প দস্তখত নিয়ে উনি টাকা পয়সা আত্মসাৎ করছে। এই ভবন নির্মাণ করার কথা উনি এককভাবে এটা নির্মাণ না কইরা পায়তারা কইরা ইনির ব্যক্তিগত বাড়ির মাঝে নিয়ে অফিস চালাইতেছে এবং আমাদের দ্বারা রেজুলেশন করাইতেছে না। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন বাসিন্দারা। হচ্ছে না বেশিরভাগ সেবা কার্যক্রম। অনেক চেয়ারম্যান স্বাক্ষরের লাগে অনেক পারি না। আমরা অনেক হইতেছে, আমরা কোনো কিছু ইউনিয়নের ভিতরে কোনো কিছু একটা কাজকর্ম পাই না, উন্নয়ন পাই না। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত চেয়ারম্যানের, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমি কিসের অনিয়মিত অভিযোগ কি আসছে আর কিসের অনিয়মিত অফিসের সকালে বিকালে এই অফিস করি, মানুষ হয়, মানুষের সেবা দিই, আর তো কিছু না। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তদন্ত প্রক্রিয়া চলমান আছে। খুব শীঘ্রই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখব। 32.53 বর্গ কিলোমিটার আয়তনে সুরমা ইউনিয়নে 29 গ্রামের 32,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ফুটওভার ব্রিজ থাকলেও হেঁটেই সড়ক পার হচ্ছেন পথচারী। সরু সড়কে 6 কোটি টাকার বেশি ব্যয়ের এমন প্রকল্প লুটপাটের জন্যই নেওয়া হয় বলে অভিযোগ নগরবাসীর। আর জনসচেতনতা বাড়াতে কাজ করার আশ্বাস সিলেট সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট।
সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে 2015 সালে নির্মাণ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রথম ফুট ওভারব্রিজ, অথচ ব্যবহার না হওয়ায় প্রায় 9 বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। প্রয়োজনের বিবেচনা না করেই 2021 ও 2022 সালে নগরীর টিলাগড়ে এমসি কলেজের সামনে, আখালিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের পাশে আরও 3টি ফুট ওভারব্রিজ নির্মাণ করে সিটি কর্পোরেশন। আখালিয়ার ওভারব্রিজটি শিক্ষার্থীরা ব্যবহার করলেও বাকিগুলো ফাঁকা পড়ে আছে। ওভারব্রিজে না উঠে সড়কের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হচ্ছেন পথচারীরা। এটা তো উচিত ছিল ওভারব্রিজে দিয়ে যাওয়া, কিন্তু সময়ের সংকীর্ণতা থাকার কারণে এই লোকের আমি নয় শুধু সবাই এইদিকে চলে যায়। আমরা ওভারব্রিজ তো আইসি এটা লেগে বলি আমরা। এলাকাবাসীর অভিযোগ, ওভারব্রিজগুলো নির্মাণে নগরবাসীর চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বেশি লাভবান হয়েছে। সরকারি অর্থ লুটপাটের জন্য অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়। সরকারের এটা এমনি একটা অপচয় হয়েছে, এগুলো মানুষের কোনো কল্যাণে আইছে না, এগুলো যারা করছে এরা সুবিধা নিছে। সম্ভাব্যতা যাচাই না করেই এই প্রজেক্টগুলো অর্থাৎ এই ওভারব্রিজগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে, যার কারণে দেখবেন এগুলো কেউ ব্যবহার করছে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে মানুষকে আগ্রহী করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের, আর জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানায় ট্রাফিক বিভাগ। মানুষ যাতে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারে সেই জন্য ফুট ওভারব্রিজের পাশাপাশি জেব্রা ক্রসিংও দিতে হবে, এবং যে রোড আইল্যান্ডগুলি রয়েছে, ডিভাইডারগুলি রয়েছে, এই ডিভাইডারগুলি যদি ঠিকমতো আপনার সেটেল করা হয় তাহলে মানুষ যত তত পার হবে না। এখন আমরা পুলিশ কমিশনারকে একটা চিঠি দিব তাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে, যাতে বিভিন্ন সময় ওনারা মাইকিং করে জনসাধারণকে যাতে জনসচেতনতা সৃষ্টি করে যে মানুষ নিরাপদে পারাপার উদ্দেশ্যে তারা যাতে ফুট ওভারব্রিজটা ব্যবহার করে না। সিটি কর্পোরেশনের তথ্য মতে সিলেট নগরে 4টি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হয় 6.5 কোটি টাকা। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে এগুলো ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। নেত্রকোনার রাজুর বাজার সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নেত্রকোনা মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা রোড রাজুর বাজার সড়ক পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে সড়কটির বেহাল দশা। একদিকে খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী, অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। আজকে 3 বছর ধরে আগে একটু কম ভাঙ্গা আছি, 7-8 মাস ধরে একবারে বিশাল ভাঙ্গা, গাড়ি চালাইতে যেয়ে উল্টে পড়ে যায়। গত 6 মাস আগে তাদের টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু অজানা কারণে আজ অবধি তারা এটা কাজ করতেই পারেনি। চলতি বছরের 22 ফেব্রুয়ারি সড়কটি সংস্কারে বরাদ্দ পায় নেত্রকোনা পৌরসভা। কার্যাদেশ অনুযায়ী সড়কটির 930 মিটার অংশ আরসিসি করার কথা, তারপরও শুরু হয়নি সংস্কার কাজ। গত 5 আগস্টে সরকার পতন হলে নানা অভিযোগে 11 সেপ্টেম্বর গ্রেফতার হন মেয়র। তবে সংস্কার না করা নিয়ে নানা অজুহাত পৌরসভা কর্তৃপক্ষের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাস্তার কাজটা বন্ধ রেখে স্ক্যারিফাইং করে গোটা রাস্তাটা রোলিং করে আপাতত চলার মতো ব্যবস্থা করে দেওয়া। কাজ করতে যেহেতু একটু লেন্দি বিষয় সিচুয়েশন হচ্ছে না, কয়দিন আবার বৃষ্টি ছিল, কাজটা আমরা একটু ব্যাহত হয়েছি, তবে এটা ইনশাল্লাহ আশাবাদী কাজটা তাড়াতাড়ি হবে। নেত্রকোনা পৌরসভার তথ্য মতে পৌর এলাকার সড়ক সংস্কারে ফেব্রুয়ারিতে মোট বরাদ্দ হয় প্রায় 3,86,23,000 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে নিহত যুবদল নেতা শামীম হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এছাড়া সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককেও 5 দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়। তার নামে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুমকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ AQM বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ মুন্সিগঞ্জে তার দাফন হওয়ার কথা রয়েছে। এদিকে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। চিকিৎসক থেকে রাজনীতির নানা ধাপ পেরিয়ে পরে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির। নানা ক্ষেত্রে দ্যুতি ছড়ানো মানুষটির নাম AQM বদরুদ্দোজা চৌধুরী। সবার কাছে যিনি পরিচিত বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে বর্ষিয়ান এই রাজনীতিবিদ পাড়ি জমালেন না ফেরার দেশে। বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বি চৌধুরী। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাত 3:15টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবা যেরকম ছিলেন উনি আমার বন্ধু, হি ওয়াজ মাই টিচার, হি ওয়াজ মাই মেন্টর। ব্যক্তি জীবনে সবসময় তিনি একটা কথা বলতেন, সবাইকে বলতেন, আমাদেরকে এখানে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। সকাল 8:30টায় বি চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অংশ নেন তার প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মীরা। বি চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনেও। শেষবারের মতো এক নজর দেখতে বাড়িধারায় তার বাসভবনে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও স্বজনরা। উনি একজন ভীষণ বড় নেতা ছিলেন এবং উনি ভালো ডাক্তার ছিলেন, উনি ভালো মানুষ ছিলেন। উনি মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে সব সময় মানুষের, জনগণের এটার জন্য কাজ করছেন। বাড়িধারা কূটনৈতিক এলাকায় বাদজহর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আসম আব্দুর রব, আব্দুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সহ রাজনীতিকরা। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। রোববার মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজা ও গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বি চৌধুরীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন বি চৌধুরী। বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন স্বাস্থ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের। সবশেষ 2001 সালে শপথ নেন রাষ্ট্রপতি হিসেবে। 2002 সালে রাজনৈতিক কারণে পদ ছাড়েন রাষ্ট্রপ্রধানের। 2004 সালে প্রতিষ্ঠা করেন বিকল্পধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো সিরাত মাহফিল। জাতীয় সিরাত উদযাপন কমিটির এ আয়োজনে মহানবীর জীবনাদর্শন নিয়ে আলোচনা করেন বক্তারা। বৈরী আবহাওয়া সোহরাওয়ার্দী উদ্যানে আগত মানুষকে কাবু করতে পারেনি। দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা শুনতে। জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 4 অক্টোবর আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আয়োজন করা হয় শনিবার। 60,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তরুণরা যখন একমত হয়ে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি ছিল পবিত্র কোরআন তেলাওয়াত। এছাড়াও বিভিন্ন শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ ইসলামিক সঙ্গীত পরিবেশনাও মুগ্ধ করে আগতদের। রাসূলের জীবনাদর্শ অনুসরণের কথা জানান অংশগ্রহণকারীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওনার জীবনী শুনতে এসেছি। ওনার জীবনী থেকে যদি দেশের জন্য, আমার জন্য জীবনে কিছু নিতে পারি, সেটার জন্য এসেছি। সিরাতুন নবীর আয়োজন থেকে রাসূলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা জানা এবং এই অনুযায়ী জীবনটাকে গড়ার জন্য বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি? দল মত
দলমত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে কাজ করার আহ্বান জানান আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব। বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্ভয়ে সবাইকে মণ্ডপে আসার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। আশ্বিনের শুক্লপক্ষ হয়েছে দেবী পক্ষের সূচনা। দোলায় চেপে মর্তে আসবেন দেবী, সঙ্গ দেবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। তবে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন হামলার খবরে চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। অনেকটা অন্যরকম পরিস্থিতি, তারপরেও মা দুর্গা যা করবে ভালোর জন্যই করবে, সবার মঙ্গল করবে তিনি। সবাই আমাদের পাশে থাকবে, আমরাও পাশে থাকবো। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নির্ভয়ে পূজা মণ্ডপে আসার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে জেলায় জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাজধানী নয়, সারা দেশেই গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে নবনিযুক্ত ডিবি প্রধান। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অন্যদিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা নিশ্চিতে 32,666টি মণ্ডপে 2,12,192 জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনী প্রধান। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের মূলত 8 জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো 64টি জেলায় আনসার ব্যাটালিয়নের 92টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের একটি মণ্ডপে পূজার থিমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এবারের পূজার থিম বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই সম্পর্কের কথা বললেই উঠে আসবে 1971 সাল। দুই দেশের সীমান্ত, কাঁটাতারের বেড়া, কিংবা ঘটিদের মোহনবাগান অথবা বাঙালদের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আসবে নদী, ক্ষেত, মাছ, নির্লিপ্ত প্রকৃতির কথা। আর এই মণ্ডপে প্রবেশ করলেই মনে হয় এক ফ্রেমে বাঁধানো রয়েছে প্রতিবেশী দুই দেশ। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশে যারা আছে তারাও বাঙালি, আমরা এখানে যারা আছি সবাই বাঙালি। তা আমরা চাইছি এই একটা থিমের মাধ্যমে, এপার বাংলা ও বাংলা, এই থিমটা যেটা আমরা করছি, এর মাধ্যমে আমরা সবাইকে একত্র করতে চাই। আমরা সবাই এক, এই মেসেজটা আমরা দিতে চাই। গোটা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব উষ্ণায়ন, আর এর জন্য দায়ী নগরায়নের জন্য গাছ কেটে সবুজ ধ্বংস করা। দক্ষিণ কলকাতার লালাবাগানের এবারের পূজার থিম সবুজ বাঁচাও। দশভুজা দেবী দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই বসানো হয়েছে সবুজ পৃথিবীর ওপর। গাছ দিয়ে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। সমাজে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে, যেভাবে প্রমোটিং হচ্ছে, তারা সবই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেনের যেভাবে অভাব হয়ে পড়ছে, তার জন্য উনি বলছে আমাদের ক্লাবের তরফ থেকে যদি এই বার্তাটা সারা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে,
এই কনসেপ্টটা আমাদের জন্য মানে খুব আইডিয়াল। কলকাতায় টানা রিকশার প্রথম চাকা খুঁড়তে শুরু করে 1890 সালে। 2000 সালের পর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এই যানবাহন। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এবার জায়গা পেয়েছে কলকাতার ঐতিহাসিক এই স্মারক। টানা রিকশাকে থিম করে নজর কাটছে দর্শনার্থীদের। একটা কালচারাল আমাদের যে রিকশা কত ইম্পর্টেন্ট জিনিস ওটা দেখানো হচ্ছে। কলকাতায় এবার 3000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে থিম, আলো কিংবা ভিড় সব ক্ষেত্রেই উত্তর কলকাতার চেয়ে বরাবরই আলোচনায় থাকতে চায় দক্ষিণের পূজা মণ্ডপগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। তাইওয়ানের আকাশসীমা অতিক্রম করে আবারও চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। শনিবার 13টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালী হয়ে দ্বীপটির আকাশসীমার কাছে টহল দেয়। এগুলোর মধ্যে অন্তত 8টি ঢুকে পড়ে দ্বীপটির সীমানার ভেতর। জঙ্গি বিমানের পাশাপাশি তাইপের চারপাশে টহল দেয় অন্তত 3টি চীনা রণতরী। জবাবে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবে দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী, যা নিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। শনিবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার বেইজিংয়ের অন্তত 13টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 3টি রণতরী। চীনা যুদ্ধবিমানের অন্তত 8টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে 1 অক্টোবর চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও রণতরী তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। তবে এরপর 3 দিন এ ধরনের ঘটনা ঘটেনি। কয়েকদিনের ব্যবধানে বেইজিংয়ের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। 2020 সালের সেপ্টেম্বর থেকে নিয়মিতই তাইওয়ানের আশপাশে মহড়া চালিয়ে আসছে চীন। দ্বীপটির আকাশসীমায় বেইজিংয়ের যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশও ঘটছে প্রায়ই। আর সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের রণতরী তাইওয়ান প্রণালী অতিক্রম করা নিয়ে চীনের সঙ্গে মার্কিন মিত্রদের উত্তেজনাও বেড়েই চলেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য উল্লেখ করে শুক্রবার এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত নির্বাচনে পরাজয় না মানা ট্রাম্প এবারও হারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টির শঙ্কাও জো বাইডেনের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে। ভোটের 29 দিন আগে এমন শঙ্কার কথা জানালেন খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভোট শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল নির্বাচনের ফল মেনে না নিয়ে এবারও নানা উস্কানিমূলক মন্তব্য করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। And the things that he said last time out when he didn't like the outcome of the election were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা। তাই গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব করছেন। এর মধ্যেই বাইডেনের এমন মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিছুদিন আগেও জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না। সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করলেন যেন। বাইডেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী থাকা অবস্থায় বিশ্লেষকদের মত ও জনমত জরিপে অনেকটাই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ায় নাটকীয়ভাবে বদলে গেছে জনপ্রিয়তার পাল্লা। কমলার সঙ্গে বিতর্কে ধরাশয়ী হয়ে অনেকটাই যেন বেসামাল ট্রাম্প।
সাম্প্রতিক অধিকাংশ জরিপে মার্কিন মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাইম হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে পর্যটন নগরী কেপটাউনে সন্ত্রাসীরা নাইমের কাছে চাঁদা দাবি করে বলে জানায় তার স্বজনরা। চাঁদা দিতে দেরি করায় নাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম হোসেনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করতে পারেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, যার প্রভাব পড়তে পারে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের ওপর। দেশটিতে গণহারে আবেদন ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দেশটির অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের শঙ্কায় অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের উপর প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে। প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফের মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান বক্তারা। সাফের নেতারা জানান, আগামীতে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার যে প্রভাবটা অনেকটাই বাংলাদেশিদের এখানে যারা রয়েছে তাদের উপরেও পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ইমিগ্রেশন বিরোধী, তারা ইমিগ্রেশনকে আরও কন্ট্রোল করার চেষ্টা করবে। অথচ ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সে কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু অলরেডি ইমিগ্রেশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, এখন আরও এটা দূরে যাবে। ফ্রান্সে বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন গণহারে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনে প্রবাসীদের রাস্তায় নামার আহ্বান বক্তাদের। বর্তমান সময়ে এই দেশের কমিশনে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে অটো বানিয়ে রিজেক্ট মারতেছে ডালাভাবে। এই বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম, তো ওখানে আমরা চাইতেছি আরো সামনে করবো। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। মনে করি এরকম আরো আয়োজন করে মানুষের মাঝে এই ধরনের সচেতনতা সৃষ্টি করা, নিজের অধিকার সম্পর্কে বোঝানো। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ অন্যান্য কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ঢল নেমেছে ফ্রান্সে। এই ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে ফ্রান্স সরকার, যা পুরোপুরি বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। বন্যা পরিস্থিতির খবর। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী বহু মানুষ, ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি। সবশেষ পরিস্থিতি জানাতে ধোবাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উবাইদুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর ভারী বৃষ্টিতে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এই দুটি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি। এবং এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। রাতে ভারী বৃষ্টির ফলে যে নিম্নাঞ্চলগুলোতে যে পানি বৃদ্ধি পেয়েছে এবং যেসব এলাকায় পানি ছিল না সেসব এলাকায় পানি ঢুকে গেছে, যার ফলে মানুষের যে নিদারুণ কষ্টে দিন পার করছিলেন তারা হয়তো ভেবেছিলেন যে গতকাল দিনভর বৃষ্টিপাত কম ছিল, তারা ভেবেছিলেন যে হয়তো পানি নেমে যাবে, কিন্তু রাতভর আবারও বৃষ্টিপাতের ফলে কিন্তু পানি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, নতুন নতুন ঘরবাড়িতে আসলে পানি ঢুকেছে এবং পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি যে সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট। যারা বন্যা দুর্গত মানুষজন রয়েছেন তারা বলছেন যে গত 2 থেকে 3 দিন যাবত তারা আসলে চিড়া, মুড়ি, বিস্কিট এগুলো খেয়ে তারা দিনাতিপাত করছেন। তাদের কাছে কোনো ধরনের খাদ্য সহায়তা কিন্তু পৌঁছায়নি। তারা বলছেন যে দ্রুত যাতে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে তারা যেন দ্রুত এই বন্যা দুর্গত মানুষদের কাছে যায় এবং তাদের যে খাদ্য সহায়তা সেটি যেন পৌঁছে দেয়। কারণ গত 3 দিন যাবৎ কিন্তু তাদের যে রান্না বান্না কিছুই করতে পারছেন না এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কিন্তু সেভাবে যোগাযোগও করতে পারছেন না। যারা বন্যা দুর্গত মানুষজন আছেন অনেকেই চেষ্টা করেছেন উঁচু জায়গায় অবস্থান নেওয়ার জন্য, গৃহপালিত পশু নিয়ে। কেউ আসলে
এখনো আমরা দেখেছি যে মানুষজন তারা অনেকেই পানিবন্দী অবস্থায় রয়েছেন, তারা নিজের ঘরেই অবস্থান করছেন, যে ঘরে পানি রয়েছে সেই ঘরেই তারা অবস্থান করছেন। সব মিলিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত নিদারুণ কষ্টে দিনপাত করছেন এবং এই পানি বৃদ্ধির ফলে যে উপজেলা সদর এলাকাতেও পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখান থেকে অন্যান্য এলাকাতেও কিন্তু পানি ঢুকে পড়ছে। তো সব মিলে বলা যায় যে আমরা এখন আছি ধোবাউড়া একটি উপজেলার সদর ইউনিয়নে। এখানে আসলে দেখতে পাচ্ছি যে যে বাড়িগুলো রয়েছে সবগুলো এখন পানির নিচে, ফসলি জমি এবং মাছের ঘের সব কিছুই কিন্তু এখন পানিতে ভেসে গেছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, অর্থাৎ এই এমন পরিস্থিতি এই অঞ্চলের মানুষ কিন্তু তারা বলছেন যে স্বাধীনতার পর এমন কঠিন পরিস্থিতি তারা মুখোমুখি হননি। অর্থাৎ এই যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে তাদেরকে বেশ দুর্ভোগে ফেলেছে, কষ্টে মুখোমুখি তাদেরকে করেছে। তারা বলছেন যে এটি যদি খুব শীঘ্রই না কমে তাহলে আরও বেশি বিপাকে পড়বেন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে আরও 2-3 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে করে কিন্তু পানি নামার সম্ভাবনা কিন্তু কম। অর্থাৎ এইভাবে বৃষ্টি চলতে থাকলে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি বাড়বে এবং এই যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরও অবনতি হবে। তবে বৃষ্টি যদি কমে যায় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হবে। তবে যে অবস্থা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটি আসলে উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত চলছে এবং এই গ্রামগুলো আসলে আরো বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে সর্বশেষ পরিস্থিতি। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে টাইগার একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। 3 পেসারের সঙ্গে বাংলাদেশ একাদশ সাজাতে পারে 7 জেনুইন ব্যাটসম্যান নিয়ে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ায় 8 ডানহাতি ব্যাটসম্যান থাকলেও অপেক্ষা বাড়তে পারে রাকিবুলের। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, বাদ পড়তে পারেন তাসকিন। প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সম্ভাব্য একাদশ, গোয়ালিয়র থেকে তাই জানাচ্ছেন মাহবুব রিমন। 104 দিন, যে সময় বদলে গেছে প্রেক্ষাপট, পাল্টে গেছে পরিস্থিতি। সাকিববিহীন টাইগারদের টি-20তে নতুন যাত্রা শুরু। প্রশ্ন তবে সেখানে কেমন হবে বাংলাদেশের একাদশ। শ্রীমান্ত মাধবরাও সিনথিয়ার ঘরোয়া লিগের ইতিহাস বলে এই উইকেটে বয় রানের ফোয়ারা। তবে ম্যাচটির আগের দিন তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন উইকেট দেখে মনে হয়েছে স্লো অ্যান্ড লো, তাই তো তার প্রভাব পড়তে পারে একাদশেও। ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ তামিম, এই মুহূর্তে এটাই এখন বড় আলোচ্য। তবে গেল 3 দিনের অনুশীলন দেখে এটা বোঝা গেছে ওপেনিংয়ে হয়তো শেষ পর্যন্ত লিটনের সঙ্গী হতে পারেন তামিমে। নিজের ফর্মে আছে কার্তিক, তবুও শান্ত অটো চয়েস। 4 নম্বরে তাওহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসার বড় নাম, বড় স্কোরের দায়িত্বটাও নিতে হবে তাকেই। এ দফায় হয়তো টিকে যাবেন নানা আলোচনা সমালোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাটিং গভীরতা বাড়াতে খেলানো হতে পারে জাকের আলী অনিককে। তবে সবশেষ বিশ্বকাপে তারও মন অদ্ভুতরে ব্যাটিং অ্যাপ্রোচের পর তাকে নিয়ে দৌড় টানায় টিম ম্যানেজমেন্ট। সাথে মেহেদী আর মাহিদি, দুজনের মধ্যে এগিয়ে মিরাজ। 8 রিশাদ হতে পারেন এ ম্যাচে ক্যাপ্টেনের তুরুপের তাস। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে 8 জন ডানহাতি, সে বিবেচনায় রাকিবুলের কথা শোনা গেলেও গোয়ালিয়রে হয়তো শেষ পর্যন্ত দেখা নাও যেতে পারে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে, কারণটা 3 পেসারকে জায়গা করে দেয়া। টাইগারদের পেস বিপ্লবে অন্তত সংক্ষিপ্ত সংস্করণে তানজিম সাকিবের জায়গা নিশ্চিত। অভিজ্ঞতা আর উইকেটের বিবেচনায় খেলবেন মুস্তাফিজও, শরীফুল নাকি তাসকিন, এ নিয়ে কিছুটা দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত একাদশ যাই হোক না কেন তাদের জয় করতে হবে প্রায় 30,000 দর্শকের চাপ। সঙ্গে 2026 বিশ্বকাপের জন্য প্রমাণ করতে হবে নিজেদের, কারণ অধিনায়ক তো আগেই সাফ জানিয়েছেন খারাপ করলেই তৈরি আছে পাইপলাইনের ক্রিকেটার। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। টেস্ট সিরিজ একতরফা হলেও টি-20তে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষক ও গণমাধ্যম কর্মীরা। তাদের মতে টাইগারদের এগিয়ে রাখবে শক্তিশালী পেস ইউনিট ও মোস্তাফিজের অভিজ্ঞতা। তবে তাদের মতো ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে মূল চ্যালেঞ্জটা হবে টাইগার স্পিনারদের। গোয়ালিয়র থেকে মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ, পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা দলটাই যেন ভারতের মাটিতে ম্লান। চেন্নাই কিংবা কানপুর কোথাও ম্যাচকে 5 দিনেই নিয়ে যেতে পারেনি টাইগাররা।
তবে ভিন্ন ফরম্যাট টি-20 বলেই যত আশা, কারণ ভারত আর বাংলাদেশ দুদলই যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে। তাই তো যেখানে অপেক্ষা করছে জমজমাট এক লড়াই, অন্তত এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিকরা। It's a pretty new team. It's a relatively inexperienced side. We can expect a much better competition from Bangladesh. Bangladesh are anyhow better white ball side. They have done well in Pakistan in the red ball, but they couldn't able to carry that here in India. T20 format, they say, is a format of upsets, so we can definitely expect Bangladesh to compete against India. They have done it in the past, they can do it again. You cannot compare it with the test series. It's a fresh looking team for Bangladesh, it's a fresh looking team for India. তবে পরিসংখ্যান বলছে অন্তত পেস ইউনিটে ভারতের আর্শদীপ পান্ডিয়া, হর্ষিত রানার চাইতে এগিয়ে শরীফুল, তাসকিন, তানজিম সাকিবরা। সঙ্গে আছে মোস্তাফিজের অভিজ্ঞতা। তবে স্পিনের টাইগার বোলারদের জন্য থাকবে কঠিন পরীক্ষা। They have the good pace attack and Mustafizur Rahman his off-cutters especially are very dangerous, and he has experience of playing in IPL and in Indian soil, in Indian pitches. He can be a dangerous asset, and also Shariful Islam is there. So they have a good pace combination, Bangladesh team, and I hope that they will put a good fight. তবে রাতের খেলা বলেই টস ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করেন তারা। মনে করিয়ে দিলেন এই সিরিজে ভালো করতে পারলে টাইগার ক্রিকেটারদের দ্বার খুলে যাবে আসন্ন IPL-এ। মাহবুব লিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন আয়োজনে সরকারের অগ্রাধিকার, সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের, একযোগে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় 3 দিন ধরে ডুবে আছে শেরপুর, মৃতের সংখ্যা বেড়ে 5। ময়মনসিংহেও তলিয়েছে নিম্নাঞ্চল, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।